প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে রুবেল এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অভিজ্ঞতার শিরোনাম বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ 114 পৃষ্ঠার একটু বেসিক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ এই অভিজ্ঞতাটি গাণিতিক সমস্যা সমাধানের জন্য বীজগণিতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সমীকরণ। তো আজকে আমি তোমাদের দেখাবো যে সমীকরণ কি এবং সেখানে চলক কোনটি, প্রক্রিয়া চিহ্ন কোনটি এবং ধ্রুবক কোনটি সেটি নিয়ে আলোচনা করব। এরপরে একটি সরল সমীকরণ কিভাবে গঠিত হয় সেটি শিখব এবং সেই সঙ্গে এখানে তোমাদের ছক 5.1 যে ছকটি আছে সেটি আমরা পূরণ করার চেষ্টা করব। তো বন্ধুরা, শুরু করা যাক। এটি করার জন্য আমাদের প্রথমে যেটি জানতে হবে সেটি হচ্ছে যে সূচকীয় রাশি কি। সূচকীয় রাশি, তো আমরা সূচকীয় রাশি যদি আমরা যে সূচকীয় রাশি, তো বন্ধুরা সূচকীয় রাশি কাকে বলে এটা আমরা সবাই একটু জানি, তারপর আমি বলে দিচ্ছি যে সূচক এবং ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলে। তো আমরা যদি দেখি যে সূচক এবং ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলে। রাশিকে সূচকীয় রাশি বলে। বন্ধুরা, তাহলে আমরা আরেকবার একটু দেখে নিই যে সূচক এবং ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলে। এখন আমরা একটি উদাহরণ দেব, যেমন যে এখানে লিখলাম 5x³ তো এত একটি সূচকীয় রাশি, তো একটি সূচকীয় রাশি। এখন বন্ধুরা, যে 5x³ একটি সূচকীয় রাশি। কেন সূচকীয় রাশি? এখানে সূচক রয়েছে 3 এবং ভিত্তি রয়েছে 5। এই x এর পূর্বে যেটি দেখা যাচ্ছে এটাকে বলা হয় সহগ। তাহলে আমরা যদি এখানে লিখি যে এখানে 5 কে সহগ বলে, কোএফিসিয়েন্ট। কে কোএফিসিয়েন্ট, এখানে x যেটি রয়েছে সেটিকে চলক, এটাকে আমরা ভিত্তিও বলতে পারি, বা যেটি হচ্ছে বেস। তাহলে x কে কি বলে? চলক বলা যায়, ভিত্তিও বলা যায় বা বেজও বলা যায়। এবং এই যে 3 রয়েছে, 3 হচ্ছে আমরা বলতে পারি সূচক, এটাকে মাত্রাও বলা যেতে পারে, আবার এটিকে ঘাতও আমরা বলতে পারি, এরপরে শক্তিও বলতে পারি, এবং এটিকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে হচ্ছে ইন্ডেক্স, তারপরে আমরা বলতে পারি ডাইমেনশন, এবং আমরা যেরকমভাবে আর কি এর পরিচয়টা জানি সবাই, সেটি হচ্ছে পাওয়ার। কি জানি? পাওয়ার। তো বন্ধুরা, আমরা জানি এখানে x কে তাহলে কি বলে?
বেজ বা ভিত্তি বলে। আমরা এভাবে মনে রাখার চেষ্টা করব যে চলক বা বেজের সামনে যেটি থাকে সেটি হচ্ছে সহগ এবং চলকের উপরের ডান দিকে যেটি থাকে সেটি হচ্ছে সূচক বা পাওয়ার। তাহলে সূচকীয় রাশিটা সম্পর্কে জানা শেষ। এখন আমরা যেটি শিখব সেটি হচ্ছে যে সমীকরণ। সমীকরণ কি? তাহলে আমরা বন্ধুরা সমীকরণ সম্পর্কে তোমরা ক্লাস 6-এই শিখে এসেছো। তারপর আমরা একটু আলোচনা করতেছি যে সমীকরণ সমীকরণ যেটাকে ইংরেজিতে ইকুয়েশন বলে। তো সমীকরণটা হচ্ছে চলক বা অজানা রাশি প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। আর বন্ধুরা আমরা কি শিখলাম যে চলক বা অজানা এখানে রাশি হবে, অজানা রাশি, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। তো এখন সমীকরণে যদি আমরা একটা উদাহরণ দেই যে x + 1 = 3, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এক্সটা হচ্ছে চলক। এখানে আমরা যদি বলি যে এখানে এক্সকে বলা হয় চলক বা অজানা রাশি, তারপরে এই যে এটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে প্রক্রিয়া চিহ্ন এবং এই যে এটি রয়েছে এটি হচ্ছে সমান চিহ্ন। তো বন্ধুরা আমরা কি দেখলাম যে চলক বা অজানা রাশি, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। তো বন্ধুরা আমরা এটি জানি যে প্রক্রিয়া চিহ্ন হচ্ছে 4টি। প্রক্রিয়া চিহ্ন কয়টি? প্রক্রিয়া চিহ্ন হচ্ছে 4টি, যেটা হচ্ছে প্লাস, মাইনাস, গুণ, এটা হচ্ছে ভাগ। এরকম 4টি কি রয়েছে? প্রক্রিয়া চিহ্ন রয়েছে। তো এখন এখানে সমান চিহ্ন রয়েছে, সমান চিহ্ন। তাহলে আমরা সমীকরণের সমান চিহ্নের উভয় পক্ষে দুটি রাশি থাকে। তো বাম দিকের রাশিটিকে বাম পক্ষ এবং ডান দিকের রাশিটিকে কি বলবো? ডান পক্ষ বলবো। তাহলে আমাদের এই পাশে যে রাশিটি রয়েছে এটাকে আমরা বাম পক্ষ বলবো, বাম পক্ষ, এবং এই যে এটি রয়েছে এটিকে বলা হয় ডান পক্ষ। তো এখন যেটাকে আমরা অনেক সময় বাম পক্ষটাকে লেফট সাইড এবং ডান পক্ষকে কি সাইড বলে? রাইট সাইড বলি। তো বন্ধুরা আশা করি যে তোমরা সবাই এখান থেকে চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্পর্কে একটি ধারণা পেলে। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে তোমাদের এখানে যে ছকটি দেয়া আছে সেই ছকটি নিয়ে একটু আলোচনা করব। বন্ধুরা এখন আমরা এই বক্সটি
সম্পন্ন করার চেষ্টা করব। এখানে একটি বাস্তব সমস্যা দেয়া রয়েছে যে দেয়াশালাইয়ের 20টি কাঠি দিয়ে কয়টি আলাদা বর্গ তৈরি করা যাবে। কি বলছে যে দেয়াশালাইয়ের 20টি কাঠি দিয়ে কয়টি আলাদা বর্গ তৈরি করা যাবে, এবং এখানে এই কলামে দিচ্ছে যে সমীকরণ, অর্থাৎ এই যে বাস্তব সংখ্যাটা আছে কিভাবে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়, এবং এই যে কলামটি রয়েছে সমাধান, এবং কিভাবে সমাধান বের করা যায় সেটি আমরা এখন চেষ্টা করব। তো এই সমীকরণ কাকে বলে সেটা আমরা শুরুতেই দেখে নিয়েছি যে এখানে চলক থাকতে হবে, প্রক্রিয়া চিহ্ন থাকতে হবে এবং সমান চিহ্ন থাকতে হবে, তাহলে আমরা সেটিকে কি বলবো, সমীকরণ বলবো। তো দেয়াশালাইয়ের 20টা কাঠি, আমরা জানি দেয়াশালাইয়ের প্রত্যেকটা কাঠিও কিন্তু সমান, আবার কি বর্গের কথা বলছি, আমরা জানি বর্গেরও প্রত্যেকটা বাহু সমান। তো আমরা যদি এখানে যেহেতু নর্মালি যদি আমরা করি যে একটা বর্গের 4টা বাহু থাকে, একটা বর্গের কয়টা বাহু থাকে, 4টা বাহু থাকে, তো 4 দ্বারা যদি আমরা 20কে ভাগ করি তাহলে 4 5 20, মানে 5টা বর্গ তৈরি করা যাবে। তো এখানে আমরা কিভাবে বর্গ তৈরি করা যাবে এখন আমরা দেখব। ধরি বর্গের সংখ্যা সমান এক্স। তো বর্গের সংখ্যা সমান কি, এক্স। তো আমরা সুতরাং সমীকরণটা হচ্ছে, বন্ধুরা আমরা কিভাবে করব, যে বর্গের হচ্ছে কয়টা বাহু, বর্গের হচ্ছে 4টা বাহু, তাহলে এখানে তাহলে আমরা কি লিখতে পারি যে 4x সমান কত, 20। তো এটাকে আমাদের কি করতে বলছে, সমাধান করতে বলছে। তো সমাধান করতে গেলে আমরা এখান থেকে সমীকরণটি লিখি যে 4x, তাহলে বন্ধুরা তোমাদের বলেছিলাম আমি যে সমীকরণের বাম পাশের অংশটিকে বাম পক্ষ এবং ডান পাশের অংশটিকে ডান পক্ষ বলে। তো দেখা যাচ্ছে যে আমি বলছিলাম যে চলকের সামনে যেটি থাকে সেটি হচ্ছে সহগ, যেটা গুণক আকারে আছে। তো এখন আমরা যেহেতু এক্স এর মান বের করব, মানে অজানা রাশির মান বের করব, তাহলে 4টা কি আকারে রয়েছে, এক্স এর সাথে গুণ আকারে রয়েছে। তাহলে আমরা যদি এটা পাস করে দিই যে এক্স সমান 20/4, তাহলে সুতরাং এক্স সমান আমরা কি করতে পারবো, 4 5 কত 20। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং বর্গের সংখ্যা কয়টি, 5টি। আমরা বলতে পারি যে বর্গের সংখ্যা 5টি। বন্ধুরা আশা করি যে তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা যেটি শিখব সেটি হচ্ছে লিলি ও তার ভাইয়ের বয়সের অনুপাত 3:4, অর্থাৎ লিলি এবং তার যে ভাই রয়েছে তাদের বয়সের অনুপাতটা হচ্ছে 3:4। তো আমরা জানি অনুপাত মূলত একটি ভগ্নাংশ, আর অনুপাত হচ্ছে একই জাতীয় রাশি। অনুপাত কি জাতীয় রাশি, একই জাতীয় রাশি। এজন্য আমরা লিলির বয়স এবং তার ভাইয়ের বয়স এটিকে আমরা একটি চলকের মাধ্যমে প্রকাশ করব। কি চলকের মাধ্যমে, একটি চলকের মাধ্যমে প্রকাশ করব। তো আমরা যদি লিখি যে ধরি লিলির বয়স, এই যে 3 রয়েছে এর সঙ্গে একটা অজানা রাশি নেই, এক্সও নিতে পারি আমরা, ওয়াইও নিতে পারি, জেডও নিতে পারি, যে কোনো একটা চলক নিতে পারি। তাহলে আমরা এটা এক্স ধরে যদি লিখি 3x বছর। কার বয়স, এটি লিলির বয়স। এবং ভাইয়ের বয়স, অর্থাৎ তার ভাইয়ের বয়স, এই যে 4 রয়েছে, যেহেতু একই জাতীয় রাশি এজন্য একটি চলকের মাধ্যমে আমরা প্রকাশ করব।
4x বছর। তো বন্ধুরা, এবারে আমরা যে সমীকরণটি গঠন করব সেটা হচ্ছে যে লিলি এবং তার ভাইয়ের বয়স 21 বছর, মানে দুজনকার মোট বয়স আছে 21 বছর। তো এখানে লিলির বয়স আমরা কি ধরে নিয়েছি 3x বছর এবং তার ভাইয়ের বয়স ধরে নিয়েছি 4x বছর। সো আমরা সমীকরণটি গঠন করি, যদি সমীকরণটি কত হবে যে 3x, অর্থাৎ লিলির বয়স এবং তার যে ভাইয়ের বয়স রয়েছে 4x, দুজন মিলে কত বছর 21 বছর। বন্ধুরা, আশা করি তোমরা সমীকরণ গঠনটি শিখে গেছো। তাহলে এখানে দেখা যাচ্ছে অজানা রাশি রয়েছে, এখানে তারপরে কি রয়েছে, এই যে প্রক্রিয়া চিহ্ন রয়েছে এবং সমান চিহ্ন রয়েছে। সো এটা একটা কি বলতো সমীকরণ। এখন আমরা এটিকে সমাধান করব। তো এটিকে সমাধান করার জন্য কি করব, যে 3x প্লাস 4x এটা ইজ ইকুয়াল টু কত 21। এখন আমরা দেখতে পাচ্ছি যে 3x এবং 4x এটা হচ্ছে সদৃশ্য পদ। তো সদৃশ্য পদ, এর সামনে প্লাস রয়েছে, এর সামনে প্লাস রয়েছে, একই সাইন থাকলে আমরা যোগ করব। তাহলে 3টা x এবং 4টা x যোগ করলে হচ্ছে 7x সমান হচ্ছে 21, বা পূর্বের অঙ্কটির মতো এক্সকে রেখে 7 যেহেতু গুণ আকারে রয়েছে তাহলে 5 করে দিলে হবে, ভাগ হবে কত হচ্ছে, সুতরাং x সমান হচ্ছে 7, যদি আমরা নামাতে পারি 7 কে 7, 4 দুগুণ 14, 3 7 21। তাহলে আমরা x এর মান কত পেলাম, 3 পেলাম। x এর মান কি পেলাম, 3 পেলাম। তাহলে এই যে লিলির বয়সটা রয়েছে, এখানে যদি আমরা x এর বয়সটা মানে এই যে মানটি রয়েছে 3 বসায় দিই, দিয়ে গুণ করি, তাহলে আমরা লিলির বয়স পাবো। তাহলে আমরা কি লিখব, যে সুতরাং লিলির বয়স কি রয়েছে 3x। তাহলে আমরা যদি লিখি 3x এর মানটা আমরা জানি কত 3 বন্ধুরা, তাহলে 3 3 কত 9 বছর। এবং তার ভাইয়ের বয়স আমরা যদি এখানে 4x রয়েছে তাহলে পূর্বের মতো 4x এর মান আমরা পেয়েছি কত 3, 3 4 কত আছে 12 বছর। তো বন্ধুরা, এখন আমরা যদি এই 9 এবং 12 যদি যোগ করি, 9 এবং 12 যোগ করলে কিন্তু হচ্ছে 21। তাহলে এখানেও কিন্তু তাদের দুজনকার বয়স হচ্ছে 21, তাহলে আমাদের উত্তরটি সঠিক হয়েছে। এরপরে আমরা আরেকটি এখানে সমস্যা দিয়ে গেছি, সেটি হচ্ছে যে সেতু দোকান থেকে 18 টাকায় 2টি ইরেজার ও একটি পেন্সিল ক্রয় করে। কয়টি ইরেজার, 2টি ইরেজার এবং একটি পেন্সিল। তাহলে এখানে বস্তু দুটো আলাদা আলাদা বোঝাচ্ছে, একটা ইরেজার এবং একটা পেন্সিল। কোনটির মূল্য কত দোকানদার তাকে বলেনি, কোনটির মূল্য কত দোকানদার তাকে বলেনি, তোমরা বলো তা কোনটির মূল্য কত হতে পারে। তো কোনটির মূল্য কত হতে পারে, বিভিন্ন রকম এটি হতে পারে। তাহলে আমরা প্রথমে আমরা যদি ধরে নেই যে কোনটির মূল্য, একটি ইরেজারের মূল্য, তাহলে আমরা যদি লিখি যে ধরি যে একটি ইরেজারের মূল্য x টাকা, কি টাকা, x টাকা, এবং একটি পেন্সিলের মূল্য y টাকা। তো বন্ধুরা, আমরা একটা ধরে নিলাম যে একটি ইরেজারের মূল্য হচ্ছে x টাকা এবং একটি পেন্সিলের মূল্য কত টাকা, y টাকা। এখন তোমাদের কাছে প্রশ্ন যে এখানে কয়টি ইরেজারের কথা বলা হয়েছে, অবশ্যই এখানে কয়টি, 2টি ইরেজারের কথা বলা হয়েছে। তাহলে একটির মূল্য যদি x টাকা হয় তাহলে 2টির মূল্য হবে 2x টাকা, এবং পেন্সিল ক্রয় করেছে কয়টা, y টাকা, 1 টাকা। ঠিক আছে। তো আমরা যদি লিখি যে সুতরাং
সমীকরণটি আমরা এরকমভাবে লিখতে পারি যে ইরেজার কয়টা, ইরেজার হচ্ছে দুইটা, তো একটার মূল্য এক্স, তাহলে আমরা লিখতে পারি দুইটার মূল্য হচ্ছে কত, 2x, এবং পেন্সিলের মূল্য হচ্ছে ওয়াই। তাহলে এই দুইটারে মূল্য হচ্ছে কত টাকা, 18 টাকা। এই দুইটার মূল্য কত হচ্ছে, 18 টাকা। তো বন্ধুরা এখন এই যে সমীকরণটি আমরা পেলাম, এখানে কিন্তু দুটি চলক রয়েছে, একটি এক্স চলক, একটি কত ওয়াই চলক। এখন এক্সের মান যদি আমরা ধরে নিলাম, যে আমরা যদি সমাধানটা করি এরকমভাবে যে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, 18। তো বন্ধুরা আমরা যদি ধরে নিই যে এক্স অর্থাৎ ইরেজারের মূল্য হচ্ছে 1 টাকা, 1 টাকা, তো 1 হলে আমরা দেখো লিখতে পারি এখানে 2 গুণন 1 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, 18, বা 2 প্লাস ওয়াই 2 অক্ষে 2, তাহলে 18। এখন আমরা ওয়াই সমান আমরা কি লিখতে পারি, 18 মাইনাস কত, 2, সুতরাং ওয়াই সমান হচ্ছে কত, 16। একইভাবে তোমরা যদি করো যে এক্স ইজ ইকুয়াল টু কত হলে, 2 হলে, যে সহজ হিসাব, তাহলে এক্স যদি 2 হয় তাহলে দুইটার মূল্য কত হবে, 4 টাকা। তো 4 টাকা, তাহলে এখানে যদি আমরা বসাই দিই 2 গুণন 2 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 18, তাহলে 2 গুণন 4, এই 4কে যদি আমরা পাস করে দিই মাইনাস হয়ে যাবে, সুতরাং ওয়াই সমান কত পাওয়া যাবে, ওয়াই সমান পাওয়া যাবে কত, 14। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি, এক্সের বিভিন্ন মানের জন্য, এক্সের বিভিন্ন মানের জন্য কার মান, এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বিভিন্ন পাওয়া যাবে। তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে এক্স এর মান একটি নির্দিষ্ট পাওয়া গিয়েছে, এখান থেকে এক্স এর মান একটি নির্দিষ্ট পাওয়া গেছে, কিন্তু এখানে এক্স এর মান অনেকগুলো পাওয়া যাবে। এই যে আমি ডট ডট দেখাই দিলাম, মানে এখানে বিভিন্ন মানের জন্য ওয়াই এর মানগুলো বিভিন্ন আসবে। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছো। এক্ষেত্রে তোমাদের এখানে একটি পর্যবেক্ষণ ছক দেয়া রয়েছে, কতে বলা আছে 1 নং সমস্যাটি সমাধানের জন্য এখানে বক্স দেয়া আছে, চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি। 1 নং সমীকরণটি সমাধানের জন্য কয় চলক বিশিষ্ট, তাহলে আমরা শুধু এক্স ব্যবহার করেছি, কি ব্যবহার করেছি, এক্স ব্যবহার করছি, তাহলে আমরা এখানে শুধু কি লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে আমরা বক্সের ভিতরে কি লিখবো, 1 লিখবো, বক্সের ভিতরে কি লিখবো, 1 লিখবো। তো এত চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের একটি আমরা নির্দিষ্ট মান পেয়েছি। তো চলকের কয়টি নির্দিষ্ট মান পেয়েছি, 5 পেয়েছি, তাহলে এটা একটি আমরা নির্দিষ্ট মান পেয়েছি, যা দ্বারা সমীকরণটি কি হয়, সিদ্ধ হয়। এরপরে আমরা খ নম্বরে দেখি যে 2 নং সমস্যাটি সমাধানের জন্য এত চলক বিশিষ্ট, মানে কয় চলক বিশিষ্ট সমীকরণ করেছি। বন্ধুরা আমরা দেখা যাচ্ছে যে ওখানেও এক্স চলক বিশিষ্ট, তাহলে আমরা কয়টা চলক বিশিষ্ট, একটা চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের কিন্তু একটি মান আমরা পেয়েছি, 3 পেয়েছি, তোমরা সবাই দেখেছো। তাহলে এখানেও আমরা কয়টি মান পেয়েছি, একটি মান পেয়েছি, যার দ্বারা সমীকরণটি কি হয়, সিদ্ধ হয়। একইভাবে আমরা গ নম্বরটি দেখে নিই যে 3 নং সমস্যাটি সমাধানের জন্য এত মানে কয় চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি। তো আমরা সেটা দেখেছি, একটি এক্স নেওয়া হয়েছে, অর্থাৎ ইরেজারের মূল্য এক্স ধরেছি এবং পেন্সিলের মূল্য ওয়াই ধরেছি। তাহলে কয় চলক বিশিষ্ট, 2 চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি। এবং চলকের কয়টি মান পেয়েছি আমরা, চলকের অসংখ্য মান পেয়েছি, ঠিক আছে। কতটি মান পেয়েছি, যার সবগুলো দ্বারা সমীকরণ সিদ্ধ। এক্ষেত্রে চলকের নির্দিষ্ট কোনো মান বের করতে পারি নাই। তাহলে দেখা যাচ্ছে যে কয়টি মানে নির্দিষ্ট মান আমরা বের করতে পারি নাই। তো যার সবগুলো দ্বারাই সমীকরণটি কি হয় বলতো, সিদ্ধ হয়। তাহলে এক্স চলকের আমরা এটা চলকের আমরা বলি প্রত্যেকটি মান পেয়েছি, চলকের একটি মান পেয়েছি, আমরা অসংখ্য মান পেয়েছি, যার সবগুলো দ্বারাই সমীকরণটি সিদ্ধ হয়। এক্ষেত্রে চলকের নির্দিষ্ট কোনো মান বের করতে পারে, নির্দিষ্ট মান বের করতে না পারা মানে হচ্ছে অসংখ্য মান বের করতে পেরেছি। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, পরবর্তীতে আমরা আবার এখানে ওই যে আমরা যে কাজটি করলাম, ওই ইরেজার
এবং পেন্সিলের মূল্যের কথা এই যে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা এক্স এর মান যদি 1 ধরি তাহলে 16, এরকমভাবে বসানোর পর 2 বসালে 14 পাবো আমরা, 3 বসালে 12 পাবো, 4 বসালে 10 পাবো, এরকমভাবে আমরা করতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট ডেতে আমরা সেকেন্ড পার্ট নিয়ে আমরা হাজির হব। তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।